এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: অর্থমন্ত্রী অজন্তার বাজেটে প্রকল্পের ছড়াছড়ি, 10 লক্ষ মহিলার জন্য কল্পতরু সরকার, অরুণোদয়ে বাড়ছে বরাদ্দ, সুবিধাভোগী তৈরির লক্ষ্য নিয়ে 2024-25 অর্থ বছরের বাজেট দাখিল হলো বিধানসভায়। সোমবার বিধানসভায় বাজেট দাখিল করেন অর্থমন্ত্রী অজন্তা নেওগ। 2024-25 সালের জন্য 774.47 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। এদিন সংস্কৃত শ্লোকের মাধ্যমে বাজেট বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী নেওগ। তিনি বলেন, বাজেট তৈরিতে রাজ্যের জনগণের সর্বাঙ্গীন উন্নয়নের কথা মাথায় রাখা হয়েছে। মন্ত্রী বলেন, গত 9 বছরে রাজ্যে 80.36 লক্ষ লোক দারিদ্র্যের বেড়াজাল থেকে মুক্তি লাভ করেছেন। বাজেটে আগামী 25 বছরের জন্য সর্বক্ষেত্রে উন্নয়নের লক্ষ্য স্থির করা হয়েছে। লাখপতি দিদির পর এবার মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প নিযুত মাইনা আঁচনি ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের 10 লক্ষ ছাত্রী সুবিধা লাভ করবে। নাম ভর্তির ক্ষেত্রে একাদশ, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ছাত্রীরা এই সুবিধা পাবে। নতুন এই প্রকল্প বাল্যবিবাহ রোধেও বিশেষ পদক্ষেপ গ্রহণ করবে বলেও ধারণা করা হচ্ছে। বাজেটে উল্লেখ করা হচ্ছে, মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা প্রকল্পে 2.5 লক্ষ মহিলা সুবিধা পাবেন। অরুণোদয় প্রকল্পের জন্য 3,800 কোটি টাকার প্রস্তাব রাখা হয়েছে বাজেটে। মাইক্রো ফাইন্যান্সের ঋণ মুকুবেরও ব্যবস্থা রাখা হয়েছে। সামাজিক সমতার লক্ষ্যে সরকারি নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম আনা হয়েছে। যেসব পরিবারে কারো সরকারি চাকরি নেই, সেই পরিবারের সদস্যের সরকারি নিয়োগ পরীক্ষায় অতিরিক্ত 5 নম্বর দেওয়া হবে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি নিয়োগে এই সুবিধা প্রযোজ্য হবে। রাম মন্দির দর্শনের জন্য 25 কোটি টাকা ধার্য করা হয়েছে। এর ফলে সরকারি সুবিধায় 25,000 লোক রাম মন্দির দর্শনের সুযোগ পাবেন। বিহুর পর ভাওনা সমিতিকেও দেওয়া হবে 25,000 টাকা করে। এছাড়া বেকার যুবক যুবতী, সরকারি চাকরিজীবী, চা বাগানের জন্য বাজেটে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। 10 বছরের অধিক পুরনো নথিভুক্ত বিহু কমিটিগুলিকে 1.5 লক্ষ টাকা করে দেওয়া হবে। এজন্য 34.5 কোটি টাকার প্রস্তাব রাখা হয়েছে। 50টি নতুন চলচ্চিত্র গৃহের জন্য 25 কোটি টাকা ধার্য হয়েছে। মুখ্যমন্ত্রীর নিযুত মাইনা আঁচনির মাধ্যমে উচ্চতর মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর স্তরে 10 লক্ষ ছাত্রী যে কোনো সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে নাম ভর্তির সুবিধা পাবে। অবশ্য বিবাহ বন্ধনে আবদ্ধ ছাত্রীরা এই সুবিধা পাবে না। শর্ত সাপেক্ষে গ্রামাঞ্চলের আত্মসহায়ক গোষ্ঠীর 39,67,743 মহিলা সদস্যকে 10,000 টাকা করে দেওয়া হবে। সকলের জন্য ঘর এই লক্ষ্যে 2023-24 বর্ষে মুখ্যমন্ত্রীর আবাস যোজনা ঘোষণা করা হয়েছিল। এজন্য প্রথম পর্যায়ে 1.30 লক্ষ টাকা করে 1,30,000 ঘর নির্মাণ করা হবে। এই প্রকল্পের 10% জনজাতি সম্প্রদায়ের জন্য ব্যয় হবে। পুলিশ কর্মী ও তাদের পরিবারের বসবাসের জন্য 5 বছরে 1,000 বর্গফুটের 10,000 নতুন ঘর নির্মাণ করা হবে। পুলিশ ব্যাটালিয়নের জন্য লাচিত বরফুকন পুলিশ একাডেমিতে এই ঘর নির্মাণ করা হবে। 2,000 ঘর নির্মাণের জন্য 150 কোটি টাকার প্রস্তাব রাখা হয়েছে। পুরসভা ও টাউন কমিটি অঞ্চলে পর্যায়ক্রমে সাফাই কর্মীদের জন্য গৃহ নির্মাণ প্রকল্প ঘোষণা করা হয়েছে। চলতি বছরের প্রথম পর্যায়ে 150টি ঘর নির্মাণ করা হবে। এজন্য 37.50 কোটি টাকা ধার্য করা হয়েছে। 2024 সালে 3 কোটি গাছের চারা রোপণের জন্য 40 কোটি টাকা ধার্য করা হয়েছে। মহিলা উদ্যমিতা অভিযানের জন্য বাজেটে অর্থ ধার্য হয়েছে। প্রায় 40 লক্ষ মহিলাকে 10,000 টাকা করে, 40 লক্ষ মহিলাকে ন্যূনতম 25,000 টাকার ব্যাংক ঋণ দেওয়া হবে। ঋণ পরিশোধ করলে সাবসিডি মিলবে। চলতি বর্ষে 2.5 লক্ষ অতিরিক্ত অরুণোদয় হিতাধিকারী সৃষ্টি করা হবে। এর ফলে অরুণোদয় সুবিধাভোগীর সংখ্যা 30 লক্ষ পার করবে। রেশন কার্ড থাকা পরিবারকেও এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। মাইক্রো ফাইন্যান্সেও রেহাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এ পর্যন্ত 2,081 কোটি টাকার ঋণ মুকুব করা হয়েছে। এবার শহরেও মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা প্রকল্প শুরু হবে। শহরের আত্মসহায়ক গোষ্ঠীর 2.5 লক্ষ মহিলাকে এই সুবিধা দেওয়া হবে। অরুণোদয় 2:0 পরিসর বৃদ্ধি করা হবে। তেলাসেমিয়া, হেমোফিলিয়া, কুষ্ঠ, অটিজম রোগীর পরিবারকেও অরুণোদয়ে অন্তর্ভুক্ত করা হবে। চলতি বর্ষে 550 কোটি টাকার মাইক্রো ফাইন্যান্সের ঋণ মুকুব করা হবে। মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম অভিযানের জন্য 1,010 কোটি ব্যয় করা হবে। নতুন করে 35,910টি সরকারি নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করবে সরকার। 1 লক্ষ নিয়োগের পর এই নিয়োগ হবে। ইতিমধ্যে 94.506 জন সরকারি নিয়োগ লাভ করেছেন। 3 বছরে এই নতুন নিয়োগ দেওয়া হয়েছে। চলতি বর্ষে 1,30,416 জনকে সরকারি নিয়োগ দেওয়া হবে। 100 কিলোমিটার নদীবাঁধ নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে।
গত 2 বছরে রাজ্যে 50,000 কিলোমিটার রাস্তা নির্মাণ হয়েছে। প্রতিদিন সরকার 12 কিলোমিটার রাস্তা নির্মাণ করছে। মার্চ মাস থেকে আসাম মালা 2:2 কাজ শুরু হবে। আসাম মালার জন্য 3500 কোটি টাকা ধার্য করা হয়েছে। নামরূপে 25 মেগাওয়াট সৌরশক্তি প্রকল্পের জন্য চুক্তি হয়েছে। 4091 কোটি টাকায় স্থাপন করা হবে সৌরশক্তি প্রকল্প। বৈদ্যুতিক বাহনে মাসুল রেহাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে। মোটর গাড়ির ক্ষেত্রে কর 2% হ্রাস। কৃষকদের মধ্যে 2000 পাওয়ার টিলার, 70টি ট্র্যাক্টর বিতরণ করা হবে। আপন ঘর আপন বাহনের জন্য 12 কোটি ধার্য হয়েছে। অগ্নিবীরদের জন্য আসাম পুলিশের 10% পদ সংরক্ষণের ব্যবস্থা ইত্যাদি। লক্ষণীয় যে বাজেটে মোট আয় 1,43,605.56 কোটি টাকা, ব্যয় 1,43,890.62 কোটি টাকা। বাজেটে ঘাটতির পরিমাণ 774.47 কোটি টাকা। অপরদিকে লোকসভা ভোট জনসম্পর্ক অভিযান স্বপন শুক্লবৈদ্যের। লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটের অন্যতম প্রত্যাশী স্বপন শুক্লবৈদ্য জনসম্পর্ক করতে কাছাড় কলেজের অধ্যাপনার চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়ে জোর তৎপরতা চালাচ্ছেন। সোমবার তিনি সংবাদ মাধ্যমকে বলেন, 2023 সালের নভেম্বর থেকে শিলচর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রে ব্যাপক জনসংযোগ অভিযানে অংশগ্রহণ করেছেন। এরই অঙ্গ হিসেবে রবিবার সকাল 10টা থেকে বিকেল 3:30 পর্যন্ত শিলচর সংলগ্ন বরাকপুরের অন্তর্গত বেরেঙ্গা রবিদাসপাড়া প্রথম খণ্ড, নাথপাড়া দ্বিতীয় খণ্ড, কনকপুর দাসপাড়া, বেতুকান্দি, বাগাডোহর জিপি, মহিষাবিল অঞ্চলে ব্যাপক জনসম্পর্ক হয়েছে। স্বপন শুক্লবৈদ্য আরও জানিয়েছেন, জনসম্পর্ক অভিযানকে কেন্দ্র করে 2টি জনসভায় যথাক্রমে বেরেঙ্গা রবিদাসপাড়া প্রথম খণ্ড এবং নাথপাড়া দ্বিতীয় খণ্ডে অংশগ্রহণ করেছেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সভায় অংশগ্রহণ করা মা বোন সহ অন্যান্যদের সঙ্গে মত বিনিময় করেছেন। প্রত্যেকেই তাকে কাছে পেয়ে উৎফুল্লিত হয়েছেন। তিনিও তাদের সঙ্গে বার্তালাপে মুগ্ধ হয়েছেন। অপরদিকে এখনো হদিশ মেলেনি লঙ্গাইয়ে তলিয়ে যাওয়া গৃহবধূর। লুয়াইরপুয়ায় লঙ্গাই নদীতে তলিয়ে যাওয়া গৃহবধূর হদিশ মেলেনি এখনো। এ নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন নিখোঁজ মহিলার পরিবারের লোকজন সহ স্থানীয়রা। বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়েছে স্থানীয় পুলিশও। উল্লেখ্য, রবিবার সকালে লুয়াইরপুয়ার 18 নং লাইনের বাসিন্দা কানাইলাল রবিদাসের স্ত্রী গায়ত্রী রবিদাস অন্য দিনের মতো মোটর স্ট্যান্ড সংলগ্ন লঙ্গাই নদীর ডিবাবা ঘাটে স্নান করতে নেমে পা পিছলে নদীর গভীর জলে তলিয়ে যান। পরে বিষয়টি নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। এতে জেলা এসডিআরএফকে সঙ্গে নিয়ে তদন্তে নামে বাজারেচুড়া পুলিশ। বিশেষ অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে কাজে নামানো হয় ডুবুরিদেরও। তারা দীর্ঘ কয়েক ঘন্টা নদীর জলে নেমে নিখোঁজ মহিলাকে উদ্ধারের চেষ্টা করলেও এদিন সন্ধ্যা পর্যন্ত ওই মহিলার কোনো হদিশ পাওয়া যায়নি। সোমবার অনুরূপভাবে অভিযানে নামে স্থানীয় পুলিশ, কিন্তু বিকাল পর্যন্ত সাফল্যের খাতায় নিটফল শূন্য। ধারণা করা হচ্ছে হতভাগ্য ওই মহিলা আর বেঁচে নেই। তার মৃতদেহ হয়তো নদীর গভীরে কোনো পাথরে ফেসে রয়েছে। তাই স্থানীয় পুলিশ লঙ্গাই নদীর তীরবর্তী বসবাসরত লোকদের নদীতে ভাসমান লাশ দেখলে পুলিশে খবর দেওয়ার অনুরোধ জানিয়েছে। অপরদিকে হাইলাকান্দিতেও মেডিকেল চাই, গঠন করা হবে ডিমান্ড কমিটি, বললেন রাহুল রায়। 40তম রবীন্দ্র মেলার সমাপ্তি দিনের সন্ধ্যায় আয়োজিত সভায় উঠে এলো হাইলাকান্দি জেলায় মেডিকেল কলেজ স্থাপনের দাবি। উল্লেখ্য, এবারের রবীন্দ্র মেলা শেষ হলো রবিবার। এদিন সন্ধ্যায় মেলার সাংস্কৃতিক মঞ্চে মেলা পরিচালন সমিতির সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের পৌরোহিত্যের সভায় স্মরণিকা উন্মোচন সহ সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করেন উপস্থিত বিশিষ্টজনেরা। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে রবীন্দ্র মেলা পরিচালনা সমিতির কার্যকরী সভাপতি তথা প্রাক্তন বিধায়ক রাহুল রায় প্রসঙ্গক্রমে হাইলাকান্দি জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপনের দাবি তুলে এ ব্যাপারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, প্রান্তিক জেলা হাইলাকান্দির জনগণের চিকিৎসাজনিত সুবিধার্থে জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এটাকে সময়োচিত দাবি বলে উল্লেখ করেন তিনি। রাহুল বলেন, মেডিকেল কলেজ স্থাপনের জন্য জেলায় একটি ডিমান্ড কমিটি গঠন করা হবে। কমিটির উপদেষ্টা হিসেবে থাকবেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। এছাড়া জেলার বিধায়ক সহ অন্য জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, বুদ্ধিজীবী, বিশিষ্ট নাগরিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ জেলার প্রতিটি অঞ্চলের অগ্রণী সংগঠনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে অতি শীঘ্রই একটি শক্তিশালী ডিমান্ড কমিটি গঠন করা হবে। এই কমিটি গঠনের পর হাইলাকান্দিতে মেডিকেল কলেজ স্থাপনের ব্যাপারে পর্যায়ক্রমে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান রাহুল রায়। উল্লেখ্য, রাজ্যের প্রতিটি জেলায় মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা মুখ্যমন্ত্রী আগেই দিয়েছেন। সেটা উল্লেখ করে রাহুল রায় হাইলাকান্দি জেলায় মেডিকেল কলেজ স্থাপনের জোরদার দাবি তুলেন। প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের সভাপতির বক্তব্যে জেলার সার্বিক উন্নয়নে রাহুল রায় সহ জনপ্রতিনিধিদের দায়িত্ব নেওয়ার পরামর্শ দেন। মাটিজুড়ি সেতু সহ জেলায় আরও সেতু নির্মাণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
অপরদিকে লক্ষ্যহীন বাজেটে নতুনত্ব কিছুই নেই। সোমবার বিধানসভায় অর্থমন্ত্রী অজন্তা নায়কের বাজেট দাখিলের পর এই মন্তব্য বিরোধী দলের উপদল নেতা রকিবুল হোসেন বাজেট সম্পর্কে প্রতিক্রিয়া প্রকাশ করে বলেন, জনগণের ধারণা ছিল এই বাজেটে তাদের সমস্যার কথা উল্লেখ থাকবে, কিন্তু সবাইকে হতাশ করেছে বাজেট। লক্ষ্যহীন এই বাজেটে আয়ের উৎসের কোনো উল্লেখ নেই। রাজ্যে এক অস্থির অর্থ ব্যবস্থা বিরাজ করছে। সরকার নিজেই বিভ্রান্ত। রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তা সেতু নির্মাণ হচ্ছে, বিভিন্ন প্রকল্প ঘোষণা করা হয়েছে, কিন্তু এর জন্য অর্থ কোথা থেকে আসবে এর কোনো উল্লেখ নেই। আর্থিক স্থিরতা আনতে পারেনি বলে উল্লেখ করেন তিনি। ঋণের বোঝা নিয়ে চলছে সরকার, উপার্জনের কোনো বাস্তব পদক্ষেপ নেই সরকারের। রাইজর দলের বিধায়ক অখিল গগৈ বলেন, গতানুগতিক বাজেটে নতুনত্ব কিছুই নেই। এটা কেবল সুবিধাভোগী সৃষ্টি করার বাজেট, নতুন কোনো কথা নেই। বাজেটে যা উল্লেখ করা হয়েছে তা আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করে রেখেছেন। সেই পুরনো কথা উল্লেখ করে বাজেট প্রস্তুত করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার চেষ্টা করা হয়েছে বাজেটে। ইউডিএফ বিধায়ক রফিকুল ইসলাম বলেন, গদ্য নেই, পদ্য নেই, গীতাও নেই, পুরাণও নেই, সাহিত্যিকও নেই, বিশেষ কোনো পুঁজিও নেই। এটাকে এক শুকনো বাজেট বলে আখ্যায়িত করেন তিনি। সিপিএম বিধায়ক মনোরঞ্জন তালুকদার বলেন, বাজেটে নতুন কোনো নির্দেশনা নেই। এই বাজেট জনগণকে হতাশ করেছে। পুরনো কিছু প্রকল্পের উল্লেখ করে রাজনৈতিক মুনাফা আদায়ের চেষ্টা করছে সরকার, মন্তব্য করেন তালুকদার। আসাম জাতীয় পরিষদ দলের সভাপতি লুরিনজ্যোতি গগৈর মতে, বিধ্বস্ত অর্থনীতির উপর ভর করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা চালাচ্ছে সরকার। এই বাজেট উৎপাদনশীল বাজেটের পরিবর্তে পুরনো কথার চর্বিত চর্বণ। কংগ্রেস বিধায়ক ভরত নরহ বলেন, বাজেটে নতুনত্ব নেই, গতানুগতিক বাজেট। নির্বাচনকে লক্ষ্য রেখে বাজেট প্রস্তুত করা হয়েছে। পূর্বের বাজেটে উল্লেখ করা প্রকল্পগুলোরও বাস্তবায়ন হয়নি। এই বাজেটে কর্মসংস্থানকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।